9-এ পড়তে পারো, 5-এ পড়তে পারো, 6-এ পড়তে পারো, 10-এ পড়তে পারো, বা তুমি চাকরি বাকরি পরীক্ষায় তুমি প্রিপারেশন নিতে পারো, কিন্তু গ্রামাটিক্যাল জায়গাটা তোমার কিন্তু পরিষ্কার থাকতেই হবে। কেন এই কথা বলছি, গ্রামার 5 থেকে 10 পর্যন্ত যে গ্রামাটিক্যাল বেস, এই বেসটা যার কমপ্লিট আছে সেই কিন্তু চাকরিটা পাবে, সেই কিন্তু পরীক্ষা হলে গিয়ে দাদাগিরি দেখাতে পারবে। সেকেন্ডলি কথা হলো মাধ্যমিক যারা দেবে, আমি এখানে যেহেতু মাধ্যমিকের ব্যাচটা কন্ট্রোল করছি সেই কারণে তোমাদের আমি মাধ্যমিকের বিষয়টাকে বলছি, কিন্তু সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। 3 দিন পরে পরীক্ষা, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে, কেমন হতে পারে, সমস্তগুলো আমরা আজকে দেখব। প্রথম হলো যে দেখি এটা বাক্য আঁকা দেখে নিই। He saw a cat. It was running. এই আমরা বাক্য পরীক্ষা হলে পেয়েছি। এরকম ধরনের হি থাকতে হবে কথা নাই, এখানে যে থাকতে হবে বাড়ি মধ্যে রাখতে হবে। আমার যে কাজটা বোঝানো ভালো করে বোঝো। এখানে প্রশ্ন হলো দেখো, যদি দেখি ব্যক্তি তাহলে জয়েনিং করবো কি দিয়ে? হু দিয়ে। যদি দেখি ব্যক্তি নয় তাহলে কি লিখবো আমরা? জয়েনিং করবো কি দিয়ে? হুইচ দিয়ে। যদি দেখি ব্যক্তি নয় তাহলে কি করবো? ব্যক্তি না হলে কি করবো আমরা বলো? হুইচ দিয়ে জয়েনিং করবো। আর বস্তু হলে কি জয়েনিং করবো আমরা? হুইচ দিয়ে করবো। ঠিক আছে? তাহলে প্রশ্ন এখানে বলেছে এই বাক্যটাকে সিম্পল করতে হবে, ভালো করে বুঝে নাও। এখানে যদি বলে বাক্যটাকে সিম্পল করতে হবে, এখানে এর মানে বাক্য রয়েছে পরের বাক্য কন্টিনিউয়াস। এখানে যে বাক্যই থাক, ভালো করে যেটা বোঝানোর চেষ্টা করছি, এখানে যে বাক্যই থাক, যাই থাক না কেন, পরের বাক্য দেয়া আছে, সেই বাক্য বুঝতে পারলাম কি করতে বলেছে, সেই বাক্যটাকে বললো কন্টিনিউয়াস টেন্স, মানে আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে। তখন একদম মাথায় রাখতে হবে যে এই বাক্যে দেখো কি বলেছে, হি স এ ক্যাট, সে দেখলো একটা বিড়াল, ইট ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছে। এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো। এ ক্যাট ইট মানে বিড়ালটা আর ইটটা একজনকে বোঝাচ্ছে, তাই না? যদি আমার ঘটনাক্রমে এরম দেখে যাই, তাহলে এই বাক্যে যে টেন্স থাক সমস্ত কিছু বাদ চলে যাবে। যা আছে লিখে দাও, হয়ে গেল সিম্পল। হি স এ ক্যাট রানিং, হি স এ ক্যাট রানিং, হয়ে গেল উত্তর, সিম্পল হয়ে গেল। যদি বলে সিম্পল করো বা সিঙ্গেল করো, সিঙ্গেল মানে যে কোনো ভাবে কি করতে হবে? বাক্যটাকে জয়েনিং করতে হবে। তাহলে আমার সিঙ্গেলটা হয়ে গেল, সঙ্গে কি হলো? সিম্পল হয়ে গেল। বুঝে গেল কি বললাম? খালি দেখবো এইখানে বাক্যটার মধ্যে কি আছে, ইট ওয়াজ আছে কিনা। সরি, ইট ওয়াজ না থাকলে কি হবে? অ্যামিজার ওয়াজ আর, ভালো করে বুঝে নাও এখানে অ্যামিজার ওয়াজ আর আছে কিনা, শ্যাল বি উইল বি আছে কিনা, হ্যাজ বিন হ্যাড বিন এসব আছে কিনা। যা থাকবে পরে থাকতে হবে কি? আইএনজি যুক্ত একটা ভার্ব থাকতে হবে। যদি এমন থাকে, এইগুলো যা থাকবে কর্তা, হি ওয়াজ, সি ওয়াজ, দে ওয়ার, যাই থাক টোটাল বাদ, খালি ওটা লিখে দেবো আমরা। তাহলে কি হয়ে যাবে? বাক্যটাকে সিম্পল আমরা করে ফেললাম। কি করে ফেললাম? সিম্পল করে ফেললাম। বুঝলে কি বললাম? তুই ছোট চকলেট বলা ধামাকা, বুঝেছিস? প্রশ্ন হলো এখানে, এবার বাক্যটা সিম্পল তো করে ফেললাম, এবার বলো সিম্পল করতে হবে না। কি বললো? সিম্পল করতে হবে না, বাক্যটা এরমই আছে। এবার বলে দিল এখানে যে এটাকে করতে হবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ করতে দিল। এটা সারা জীবন মাথায় ঢুকিয়ে রাখো, সারা জীবন। কোন বাক্যে দ্বিতীয় বাক্যে, কোন বাক্য মানে দ্বিতীয় বাক্যে, কোন বাক্যে দ্বিতীয় বাক্যে, এই জায়গাটা যদি কি কি থাকে, কালি নেই, এই জায়গায় যদি দিস থাকে, কি থাকে? দিস থাকে, ইট থাকে, মনে রাখতে হবে এই জায়গাটায় কি থাকতে হবে? দিস, ইট, অথবা ব্যক্তি নয় এমন কোন নাউন, ব্যক্তি নয় এমন কোন নাউন। সে ক্যাট হতে পারে, বিড়াল হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, বই হতে পারে, খাতা হতে পারে, যা কিছু হতে পারে। ঠিক আছে? থাকলে এ বাদ দিয়ে, এটা টোটালটা বাদ দিয়ে লিখে দেওয়া হুইচ। ব্যাস হয়ে গেল কমপ্লেক্স। কমপ্লেক্সে হলো, রিলেটিভ ক্লজে হলো আই স বা হি স এ ক্যাট হুইচ ওয়াজ রানিং। হয়ে গেল কি?
এগুলো কিন্তু পরীক্ষার আগে আমি টোটকা দিচ্ছি, পরীক্ষার আগে টোটকা। বোঝা গেল কি বললাম? যে জয়েনিং করতে দিয়েছে বা রিলেটিভ ক্লজ করতে দিয়েছে বা করতে দিয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে আমি সাজিয়ে দাও। কি সাজাবো আমি বলছি, আমি মুখে আমার চোখ থাকবে বোর্ডে, হাত থাকবে খাতায়, কিন্তু ফরমাল লিখে যেতে হবে, তাহলে কিন্তু নাহলে হবে না। সিজা যে কাজ করছে সেভাবে কাজ করো, নাহলে কিন্তু কেস খেয়ে যাবা। তাহলে কি দাঁড়ালো দেখো, এই থাকলো হি স এ ক্যাট ইট বাথ, the which was running। কমপ্লিট হয়ে গেল। কি হয়ে গেল বাক্যটাকে? এই যে হুইচ যোগ করলাম মানে বাক্যটা কমপ্লেক্স তো হলো, আবার বললো কি এখানে রিলেটিভ ক্লজে হলো, আবার বা অ্যাডজেক্টিভ ক্লজে হলো, জয়েনিংটা আমার হয়ে গেল। তাহলে সিম্পল কিন্তু একটা বাক্যকে সিম্পল কিভাবে করতে পারছি, ঠিক মেরে হয়ে যাচ্ছে। কমপ্লেক্স কি করছে, আমার ঠিক মেরে হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এবার প্রশ্ন হলো, যদি এই বাক্যটাকে বলে দিত যে কখনো বলতো যে এখানে কম্পাউন্ড করো, যৌগিক করো, কি করতাম? এইখানে যে কর্তা, ভালো করে বুঝে নাও, দ্বিতীয় বাক্যের যে কর্তা, দ্বিতীয় বাক্যের কোন কর্তা আর প্রথম বাক্যের কোন কর্তা কর্ম যদি মিল থাকে, ভালো করে, দ্বিতীয় বাক্যের কর্তা আর প্রথম বাক্যের কর্তা বা কর্ম যদি কারোর সঙ্গে মিল থাকে, তাহলে কর্তা বাদ দিয়ে অ্যান্ড লিখবো। আর যদি মিল না থাকে তাহলে বাদ দেবই না, তাহলে খালি অ্যান্ড লিখে দেবো, তাহলে হয়ে যাবে কি হবে, কম্পাউন্ড হয়ে যাবে জায়গাটায়। বলতে কি বললাম? এই যে ইট মানে কি বিড়ালটাকে বোঝাচ্ছে, তাই না? এখানে বলছে দে স দা বয়েজ, হি স দা বয়েজ দে আর প্লেইং, দে মানে বয়েজ গুলোকে বোঝাচ্ছিল, তাহলে মানে নিঃসন্দেহে। তাহলে এখানে যাই থাক, যদি কর্তার সঙ্গে এই বাক্যের কর্তার সাথে এই বাক্যের কারো না কারো মিল থাকে, যদি পেয়ে যায়, তাহলেই কর্তা বাদ দিয়ে অ্যান্ড লিখবো। আর যদি কারোর সঙ্গে মিল না থাকে তাহলে কাউকে বাদ দেবো না, এই পুস্তকের জায়গায় এখানে অ্যান্ড লিখে দেবো, যা আছে গোটা লিখে দেবো, কম্পাউন্ড হয়ে গেল। বললাম কি বললাম? কম্পাউন্ড হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা ক্লজ হলো, কি কোঅর্ডিনেট ক্লজ। কি হলো এটা? কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তাহলে মানে বুঝতে হবে যে জয়েনিং পার্টটা পরীক্ষা হলে দিতে পারে, যে জয়েনিং পার্টটা কিভাবে করতে হবে। আর আমি তো বুঝিয়ে যাচ্ছি, বারবার লিখে যাচ্ছি না, তোরা কেউ লিখছি না, কিরকম সব বদমাস, কিরকম সব নির্বোধ। কারণ এই বাক্যে হি স এ ক্যাট থাকলো অ্যান্ড ওয়াজ রানিং, রানিং হলো he saw a cat and running and was running। এবার প্রশ্ন হলো, দেখো ভালো করে এখানে এই বাক্যের মধ্যে যদি দেখি, ভালো করে দেখো, যদি এ কর্তা আর এই কর্তা এক হয়, তাহলে এই কর্তা বাদ। বর্তমানে কি বললাম? বাদ। যদি এক না হয় তাহলে কেউ বাদ না। বোঝা গেল কি বললাম? যদি বাদ না হয় তাহলে কেউ বাদ না। তাহলে এই ইটটা আর এই হিটা কি একই জন ব্যক্তি? না, ব্যক্তি নয়, তাহলে বাদ যাবে না। যদি একই জন ব্যক্তি হতো তাহলে বাদ দিয়ে দিতাম। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, এই তো কাজ, আর কোনো কাজ নেই। সাপোজ ধরো কোনো ছাত্র ভুল করে এখানে অ্যান্ড লিখলো, এখানে এই বাক্যের কর্তাটা বুঝিয়ে দিবে উদাহরণ দিয়ে, নাহলে বোঝা যাচ্ছে না, ঠিক না? এইরকম বললো, দেখো আই স সাম পিপল আচ্ছা, আই ওয়াজ সারপ্রাইজ, SURPRIZED বা SED হলো। ভালো করে দেখো, আই স সাম পিপল, আমি কিছু লোকজন দেখলাম, আই ওয়াজ সারপ্রাইজ, আমি অবাক হলাম। তাহলে এখানে কর্তা আই, এখানে কর্তা আই, তাহলে এই আইটা বাদ দিয়ে এখানে অ্যান্ড লিখলে হতো। কোন ছাত্র ভুল করে এখানে খালি বাদ দিল না, খালি অ্যান্ডটা এখানে লিখতে করলো, তাহলে কি বাক্যটা ভুল হয়ে গেল? কোনো ভুল নেই, বাক্যটা স্ট্যান্ডার্ডই হলো না, বাক্যটা স্ট্যান্ডার্ড হলো না। আরে এলাপতি হেমপতি অনুযায়ী তো হলো, হলো কি না?
তত হবে, নাম্বার তো আসবে, কাটতে তো পারবে না। বুঝে গেল? স্ট্যান্ডার্ড বাক্য লিখতে গেলে আগে না লেখা বেটার। আর আমি যদি নির্বোধ হই লিখে দেবো, অসুবিধা কোথায়? ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে কথা। ওকে, ক্লিয়ার? কি বললাম? লিখছিস? পজ করে করে করতে হবে, বুঝতে পেরেছি। প্রশ্ন হলো এখানে আই থাকবে, কোনো কথা নেই। এখানে যে কেউ থাকতে পারে। আই না বললে কি হলো? মাই ফাদার বললো, মাই ফাদার, আমার বাবা। অবাক হলো, আই স সাম পিপল এন্ড মাই ফাদার ওয়াজ সারপ্রাইজ, হতেই পারে। কি বললাম? তাহলে তো বাবার আই তো এক হলো না, এক যখন হলো না, বাদ দেওয়ার প্রশ্ন আসলো না এখানে। বোঝা গেল? কি বললাম? খালি মাঝখানে রাখতে করে একটা কি লিখলাম আমি? অ্যান্ড লিখলাম। ক্লিয়ার? কি বলতে বললাম এখানে? তাহলে ব্যক্তি প্রণয়ন মানে এখানে কি দিয়ে করতে হবে? ব্যক্তি প্রণয়ন মানে এখানে ব্যক্তি নয় বলে এখানে কি করেছিলাম? প্রতিদিন একই কেস। জানলা খোল। এই মরিস থামবে না, দেখছি না। মানে ভিডিওটা আগে করা হয়ে গেছিল, গান ছিল না, সেখানে আবার এখান থেকে পজ করছি আমরা। এই বাক্যটা আগেরটুকু বুঝালাম না? দ্য বয় ইজ রাইটিং এ নোট, হি উইল গেট 90% নাম্বার। প্রশ্ন হলো এখানে হি থাক, সি থাক, দে থাক, যাই থাক না কেন, মাথায় রাখতে হবে যখন কোনো বাক্যের মধ্যে ভালো করে মাথায় ঢুকিয়ে নে সবাই। কোনো বাক্য বললো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ করতে দিল, মানে মনে রাখতে হবে, এখানে মাথায় রাখতে হবে এখানে হি দিয়েছে মানে এর কেউ না কেউ সম্পর্কে সামনে কেউ আছে, নাহলে দেবে না করতে। এটা বোঝা গেল? কি বললাম? এখানে দে আছে মানে এর দের পরিবর্তে কিছু কেউ বহুবচন নাউন সামনে কাউকে দিয়েছে, না হলে দেবে না করতে কখনো। বোঝা গেল? কি বললাম? দেবেই না। সুতরাং দেখুন, দেবেই যখন না, আমার একদম এইগুলো বুক ঠুকে এই যে হি সি দে আই উই বা যে কোনো ব্যক্তির নাম থাকলো বাদ দিয়ে সরাসরি আমরা এখানে যদি আমরা হু লিখে দিই, তাহলে আমার চাপ থাকলো না, জয়েনিংটা হয়ে গেল। যেহেতু হুটা এখানে লেখার নিয়ম নয়, যেহেতু আমরা লিখেছি জায়গাটায়, সহজ করার জন্য নিয়মটাকে আগে একটা কমা দেবো। কমা মানে কি? ব্রেক মারলাম আসতে। বোঝা গেল? মানে এই বাক্যের কাজ করে একটা ব্রেক দিয়ে আমরা আসতে তারপরে আগালাম। বলতে বলো কি বললাম? আর যদি আমরা ঠিকভাবে করতাম কি হতো? এই হুটা এই জায়গায় না বসতে হতো এই জায়গাটা, আর এখানে কমা হতো তখন। দ্য বয় হু ইজ রাইটিং এ নোট উইল গেট 90% নাম্বার। এইভাবে বলা যায়। যে পারলো না, করবে না। দ্য বয় ইজ রাইটিং এ নোট, কমা, হু উইল গেট 90% নাম্বার। হয়ে গেল? বুঝতে পারলে? বললাম খুব সহজ কাজ, কঠিন বলে কিছু নেই। আর গ্রামাটিক্যাল জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে নাম্বার দিতেই হবে। কম্পাউন্ড তো হবে, হবে না তো বলিনি, হবে। কম্পাউন্ড, কম্পাউন্ড খুব সহজ কাজ। এই বাক্যের কর্তা, এই যে কর্তাটা আছে মাথায় রাখতে হবে, যে বাক্যের কর্তা, কর্তার পরে মে, মাইট, শুড, উড, মাস্ট এইসবগুলো থাকে বা শ্যাল, উইল থাকে, সেই বাক্যের কর্তার কেউ না কেউ সম্পর্কে সামনে কেউ থাকে। আমরা কি বললাম? কেউ না কেউ সম্পর্কে সামনে থাকতেই হবে, নাহলে হবে না বাক্যটা। বোঝা গেল? কি বললাম? তাহলে থাকবে যখন, এটা বাদ দিয়ে আমি হ্যান্ড লিখে দেবো, হয়ে গেল কম্পাউন্ড। যখন সম্পর্ক এরকম তৈরি হয়ে আছে, তাহলে আমার সুবিধা হয়ে আছে তো, কি করবো? এটা বাদ দিয়ে কি লিখে দেবো? অ্যান্ড লিখে দেবো। ঠিক আছে? তাহলে কঠিন কাজ বলে কিছু নেই, সহজ কাজ।
এইবার প্রশ্ন হলো, বাক্যটাকে কিন্তু এই রেডি ক্লজ সিম্পল সেন্টেন্স লিখছিস না, এই বাক্য পুরো লিখে যা, হি ওয়াজ দি হ্যান্ড লাইক পুরোটা লিখে দে, লিখে পাশে লাগ কম্পাউন্ড। কম্পাউন্ড শব্দটা কি আমার বাবা এসে লিখবে? দেখ এটা। এবার প্রশ্ন হলো, বাক্য এইভাবে দিল না, পরীক্ষা হলে দিয়েছে। কি দিয়েছে মাথায় রাখবি, পরীক্ষা হলে দিয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা সিঙ্গল SINGLE সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স মানে যে কোনো ভাবে জয়েনিং আমি করে দিলাম। যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দেয় তখন আমার চাপ হয়ে গেল। কি চাপ হয়ে গেল, কিভাবে লিখবো কি না লিখবো, সমস্যা আছে। কিন্তু উত্তর আমার হাতে মুঠোই। যদি দেখি দ্বিতীয় বাক্যে মে, মাইট, শুড, উড, শ্যাল, উইল অথবা মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু অথবা অ্যাম টু, ইজ টু, আর টু এইসবগুলো আছে, তখন মাথায় রাখতে হবে যে বাক্যটা একটা সম্পর্কে তৈরি করা আছে। বোঝা গেল কি বললাম? সম্পর্ক তৈরি করা আছে, তার মানে এই বাক্যের চোখ কান বুঝি, যেখানে ফুল স্টপ এখানে হবে কমা, আর আগে লিখে দাও অ্যাজ। হয়ে গেল বাক্য কাজ, হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। As the boy is writing a note, যেহেতু ছেলেটা একটা নোট লিখছে, he will get 90% নাম্বার, সে অবশ্যই 90% নাম্বার পাবে। বোঝা গেল কি বললাম? তখন কিন্তু কেউ বাদ যাবে না, খালি কি হবে, আগে একটা অ্যাজ, মাঝে একটা কমা। হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলি কি বললাম? কি করে চিনলাম, কি করে বুঝলাম? যদি দেখি দ্বিতীয় বাক্যে শ্যাল আছে, উইল আছে, মে আছে, মাইট আছে, শুড আছে, উড আছে, কুড আছে আর মাস্ট আছে, তখন আমি চোখ কান বুঝে একদম দুই বাক্যের মাঝখানে ফুলস্টপের জায়গায় কমা, প্রথম বাক্যের আগে লিখে দেবো আমরা অ্যাজ। এত বড় শব্দ দিতে বলতে পারবো না। প্রথম বাক্যের আগে অ্যাজ হবে, আর হচ্ছে কি ফুল স্টপের জায়গায় কমা হবে। ঠিক আছে কি বললাম? সেকেন্ডলি যেটা বুঝি আমরা, দেখা গেল যে এই বাক্যটার মধ্যে যদি কখনো বলে যে সিম্পল করতে হবে, তাহলে আমি বলে দিলাম এখানে উইল থাকে, মে থাক, শুড থাক, উড থাক, কুড থাক, মাইট থাক, যাই থাক, সব বাদ দিয়ে, কত সব বাদ দিয়ে টু লিখে দিলাম, আমার ঝামেলা শেষ, সিম্পল হয়ে গেল। এইটাই প্লাস কত দিল, এখানে হি থাকলো, সি থাকলো, দে থাকলো, আই থাকলো, উই থাকলো, কোনো ব্যক্তির নাম থাকলো, বাদ দিয়ে লিখে দেবো হু, কমপ্লিট হয়ে গেল। যদি এখানে ইট থাকে, দিস থাকে, বাদ দিয়ে লিখে দেবো হুইজ। এই সহজ সরল চুটকিগুলো মনে রাখলেই পরীক্ষা হলে গিয়ে 1টা নাম্বার, 10টা নাম্বার, 12টা নাম্বার পাওয়া যায়। ঠিক আছে কি বললাম? কোন রকম অসুবিধা হয় না। এবার মনে হলো এখানে দেখ বাক্যটা এরকম দিল না, এটা মুছে দিলাম টোটালটা, এটা আমাদের দরকার নেই, এটা হলো একটা প্যাটার্নের বাক্য, এরকম থাকতে পারে। এবার একটা বাক্যের কনসেপ্ট বুঝি, সেটা হলো কি, পরস্পর বিপরীত সেন্টেন্স। বুঝে কি বললাম? পরস্পর বিপরীত সেন্টেন্স যদি বাক্যের মধ্যে থাকে তখন আমরা কিভাবে কাজগুলো করব, বুঝে গেল? পরস্পর বিপরীত সেন্টেন্স থাকলে কিরকম হতে পারে? একজনের নাম বল, কারো নাম। বিজয়, বিজয় লুকস হ্যান্ডসাম। Vijay look handsome. He math. বিজয় দেখতে ভালো কিন্তু অঙ্ক পারে না।
তাই না? বিপরীত কাজ তো, পরস্পর বিপরীত বাক্য, পরস্পর বিপরীত ধরনের কাজ। বললো কিরম দেখো, হি ইজ রিচ, হি শর্ট মাইন্ডেড। বলছে হি ইজ রিচ, হি ইজ শর্ট মাইন্ডেড। সে ধনী কিন্তু শর্ট মাইন্ডেড মানে কিপটে। বুঝে গেল? ধনী কিপটে, বিপরীত বাক্য তো। এরম বাক্য থাকলে জয়েনিং করবো কি করে? মানে মনে রাখতে হবে হেডলাইনে করেছি কিন্তু কিরকম পরস্পর বিপরীত বাক্য। এখানে আমি দুটো বাক্য স্যাম্পল নিয়েছি, দুটো বাক্য স্যাম্পল নিয়ে কাজ করছি। এই জাতীয় বাক্য যদি থেকে থাকে তখন মাথায় রাখতে হবে যে, কি রাখতে হবে? যে যেই বাক্যটা পড়লাম, একটা বাক্য বলছে তার পরের বাক্যটা ঠিক বিপরীত কাজ করছে। বোঝা গেল কি বললাম? বিপরীত কাজ করছে। সেই বাক্যের কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? চোখ কান বুঝে, চোখ কান বুঝে এই জায়গাটায় লিখতে হবে দো, এই জায়গাটা লিখতে হবে দো, আর এখানে কমা, এখানে কমা। হয়ে গেল উত্তর কমপ্লেক্স। কমপ্লেক্স হলো, সঙ্গে কি তৈরি হলো? অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। কি হলো? কি অ্যাডভার্বিয়াল ক্লজ। সঙ্গে কি হলো? সিঙ্গেল সেন্টেন্স। কি হলো? তিন ভাই কাজ করছে জায়গাটায় কিন্তু, তাই না? কে কাজ করছে? তিনটে ভাই। মানে কে কে? অ্যাডভার্বিয়াল ক্লজ, এডিভি ক্লজ, আর কি কমপ্লেক্স, আর কি সিঙ্গল। তিনটে ভাবে কাজ করতে পারছি। তাহলে দেখো কি বলছে এখানে, দো, যদিও বিজয় লুক হ্যান্ডসাম, যদিও বিজয় দেখতে খুব সুন্দর, কমা কিন্তু অঙ্ক পারে না। হয়ে গেল। যদিও হি ইজ রিচ, যদিও সে ধনী, কমা ইজ শর্ট, বলছে শর্ট মাইন্ডেড, কিন্তু খুব কিপটে, মানসিকতা খারাপ। হয়ে গেল। তাহলে এখানে কমা, পুস্তক বাদে কি হবে? কমা। লিখে দাও, সাজিয়ে লিখে দে। আমি আমার জন্য ওয়েট করছিস কেন? সুন্দর করে লিখে দে, সুন্দর করে। আমি এটা করে দিচ্ছি, কর। দো হি ইজ রিচ, কমা হি ইজ শর্ট মাইন্ডেড, যদিও সে ধনী তবুও সে কিন্তু মানসিকতা খারাপ বা নিম্ন মানসিকতার লোক। যদিও বিজয় দেখতে সুন্দর তবুও সে অঙ্ক পারে না। তাই তো? তাহলে এই যে বাক্যগুলো মাথায় রাখতে হবে, দেখতে হবে, পড়ে নিয়ে আগে বিপরীত কিনা। যদি বিপরীত থাকে তাহলে এই কাজ, বিপরীত না থাকলে অন্যরকম কাজ হলো। এই বাক্যে যদি কমপ্লেক্স বলতো আমরা এইভাবে করেছিলাম, যদি কম্পাউন্ড বলতো কি করতাম? তাহলে কাজ কিছুই না। কম্পাউন্ড মানে হলো এইসব কিছুই না, এটা মুছে দিলাম। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে যখন দেখবো দুটো বাক্য সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত, তখন দুই বাক্যের মাঝখানে, মাঝখানে খালি বাদ। কি হবে? বাদ। হয়ে গেল। বিজয় দেখতে সুন্দর কিন্তু অঙ্ক পারে না, লোকটা গরিব কিন্তু মানসিকতা খারাপ। ঠিক আছে? কি বললাম? এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা কোঅর্ডিনেট ক্লজ। বুঝে গেল? বা কোঅর্ডিনেট ক্লজ, বা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? এবার প্রশ্ন হলো বার্থডে হয়ে গেল, লিখে নিয়েছিস? ফেল করে লিখে নিয়েছিস তো এটাকে? বিজয় লুক হ্যান্ডসাম বাট হি ক্যান নট সলভ ম্যাথ, লিখেছিস তো? বাহ, ভালো ছিল। পাশে লিখে রাখ কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? যৌগিক বাক্য। কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য। সিম্পল মানে সরল বাক্য। বাকি থাকলো আমার কিসের? সরল বাক্য বাকি থাকলো। যেই বাক্যে, মনে রাখতে হবে, ভালো করে শোনো, যেই বাক্যে জয়েনিং করো কি দিয়ে? দো দিয়ে, এটা হয় কমপ্লেক্স।
এই বাক্যকে কম্পাউন্ড করতে হয় কি দিয়ে? বাদ দিয়ে। তখন কি হয় এটা? কম্পাউন্ড। এই বাক্যকে সিম্পল করতে হয় ইন স্পাইট অফ। এটা কি হয়? সিম্পল। তাহলে দো দিয়ে কমপ্লেক্স, তারই সেই বাক্যটি করতে হবে কম্পাউন্ড। বাদ দিয়ে দো বা বাদ যে বাক্যে থাকে সেই বাক্যে সিম্পল করতে হয় কি দিয়ে? ইন স্পাইট অফ দিয়ে। মনে থাকবে কি বললাম? এইবার ইন স্পাইট অফ কোথায় লিখবো? কোথায় লিখবো? সবসময় মাথায় রাখতে হবে প্রথম বাক্য নিয়ে কাজ করতে হবে। বাক্য প্রথম বাক্য নিয়ে। এদিকে তাকাও। প্রথম বাক্যের ভার, এটা ভার, এর আগে বসবে। প্রথম বাক্যের ভার, এটা ভার, এর আগে বসবে। ক্লিয়ার কি বললাম? তাহলে এখানে যদি আমরা লিখি ইন স্পাইট অফ, যদি আমরা লিখি তাহলে বিজয় ইন স্পাইট অফ লুক হবে না। তখন কি করতে হবে? এই যে ভার্বটা বসবে তার সঙ্গে কি করতে হবে? আইএনজি করতে হবে। কি করতে হবে? আইএনজি। লুকটা কি হয়ে যাবে? লুকিং। আর এখানে তখন কি হয়ে গেল? এই বিজয় ইন স্পাইট অফ লুকিং হ্যান্ডসাম, কমা এই হিটা তখন বাদ দিয়ে কি হবে? কমা ক্যান নট সলভ ম্যাথ। তাহলে বিজয় ইন স্পাইট অফ লুকিং স্মার্ট, কমা ক্যান নট সলভ ম্যাথ। সাজিয়ে লিখে দাও। বিজয় ইন স্পাইট অফ লুকিং হ্যান্ডসাম, কমা ক্যান নট সলভ ম্যাথ। তুই বুঝতে পারছিস বাপ? হলো? তাহলে এখানে দেখো, এখানে হি আছে, এখানে হি আছে। ইনস্পাইট অফ ব্যবহার করতে গেলে মাথায় একটা ঢুকিয়ে নিতে হবে যে একটা কর্তা কি হয়ে যাবে? তখন বাদ চলে যাবে। কি হবে? বাদ চলে যাবে। বাদ গেল। এখানে কি হবে তখন? এটা বলো এখানে কি হবে? কমা হবে। কি হবে? কমা। আর এই যে ইজ থাকে, ভালো করে দেখো এখানে, এখানে ইজ থাক, এম থাক, আর থাক, ওয়াজ থাক, ওয়ার থাক, শ্যাল বি, উড বি, মে বি, হ্যাড বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, যাই থাক, বাদ দিয়ে কি লিখবো? এখানে বিং লিখবো। কি লিখবো? বিং লিখবো। আর আগে লিখবো এখানে ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ হয়ে গেল। এটা কি বাক্য হলো? সিম্পল। তাহলে হি ইনস্পাইট অফ বিং রিচ, সে ধনী হওয়া সত্ত্বেও, কমা ইজ শর্ট মাইন্ডেড, খুব ছোট মানসিকতার মানুষ। এটা কি বললাম? তাহলে সাজিয়ে রেখে দাও। হি ইন স্পাইট অফ বিং রিচ, কমা ইজ শর্ট মাইন্ডেড। তাহলে সে কি হওয়া সত্ত্বেও, ধনী হওয়া সত্ত্বেও মানসিকতা এর খুবই ছোট। কথা বলা কি বললাম? তাহলে এই জাতীয় বাক্য এইভাবে এই স্টাইলে করতে হবে। কে বুঝতে পারেনি এখানে জায়গাটা? এর থেকে সহজ করার ক্ষমতা আমার অন্তত নাই। আরেকবার বলে দাও। আরেকবার এই বাক্যে অ্যামিজার ওয়াজার যাই থাক না কেন বাদ দিতে হবে ইনস্পাইট অফ বিং। কি করতে হবে? ইনস্পাইট অফ বিং। অর্থাৎ গোটা বাংলায় মনে রাখলে হবে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সমান সমান হলো ইন স্পাইট অফ বিং, হলো ইন স্পাইট অফ বিং। আর এখানে ভার্বটা থাকলে তো কোনো কথাই নেই। সুবিধা হলো খালি ইন স্পাইট অফ লিখবো, ভার্বটার সঙ্গে কি যে করবো আমরা? আইএনজি করবো। এইটুকু খালি পার্থক্য ছিল। করলে কিন্তু একটা সহজ কাজ, সহজভাবে জয়েনিং করা যায়। ওকে, বলতে পারলাম? হ্যাঁ, এই দুই রকম জয়েনিং এর পার্ট গেল, দুই রকম ভাবে গেল। এবার প্রশ্ন হলো আমাদের আরেক রকম ভাবে প্রশ্ন হতে পারে, আরেক রকম ভাবে প্রশ্ন হতে পারে। ঠিক যা কিরকম প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখাই।
দেখো এই বাক্যটা এটা আমরা অন্যভাবে করতে পারি। কিরকম ভাবে করতে পারি? হি ওপেন দ্য ডোর, হি কল দ্য ডেঞ্জার। সে দরজা খুললো, বিপদকে ডেকে নিয়ে আসলো। তাহলে প্রশ্ন হলো এই জায়গাটায় এখানে কিভাবে করবো? যদি আমরা বুঝতে না পারি, ভালো করে শোনো, দুটো বাক্য দেওয়া আছে, কিছু বুঝতে পারছি না, দুটো বাক্য দেওয়া আছে, কিছু বুঝতে পারছি না, সেখানে মাথায় রাখতে হবে যখন বলেছে কিছু জয়েনিং করতে বলেছে, আগা মাথা ছাতা কিছুই বুঝতে পারছি না, যদি এমন প্রশ্ন হয় কিছুই আমি বুঝতে পারছি না, তখন মাথায় রাখতে হবে এই জায়গাটায় তিনটে জিনিস করতে পারো। এক, হোয়েন লিখতে পারো। দুই, অ্যাজ সুন অ্যাজ লিখতে পারো। তিন, নো সুনার হ্যাড লিখতে পারো। তিন রকম স্টাইলে জয়েনিং করা যায়। কথা বললাম, অর্থাৎ এই বাক্যটা যদি আমার জয়েনিং করতে দেয় তাহলে আমাদের মাথা রাখতে হবে তিন রকমভাবে করতে পারি। অর্থাৎ যদি আমরা ভালো করে বুঝি, যদি আমরা হোয়েন দিয়ে বা অ্যাজ সুন অ্যাজ জয়েনিং করি, যা আছে বাক্যে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, লিখে দিলে হয়ে গেল। আর এখানে যে কি করতে হবে, একটা পুস্তক ছিল, সেখানে কি করতে হবে, কমা দিলে হয়ে গেল। বুঝা গেল কি বললাম? When he opened the door, he called the danger. যখন সে দরজা খুললো তখন সে, বুঝা গেল কি বললাম? As soon as he opened the door, comma, he called the danger. তাহলে এই দুটোর ক্ষেত্রে কোনো চাপ নাই, নো চাপ। বসে দিলে হয়ে গেল, মাঝখানে একটা কি দিলাম আমরা, কমা দিলাম, কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, কি বললাম? মাঝখানে একটা কমা দিলাম মানে কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার প্রশ্ন হলো, যদি এখানে দেখি হ্যাড দিয়ে প্রশ্ন হয়েছে, কি দিয়ে? হ্যাড দিয়ে প্রশ্ন হয়েছে, তখন মাথায় রাখতে হবে হ্যাডের পরে সবসময় কি ব্যবহার হয়? ভি থ্রি ব্যবহার হয় না? হ্যাডের পরে ভি থ্রি। মাথায় করতে হবে এর পরে যে বাক্যটি হবে সেটা ভি থ্রি থাকতে হবে, পরের যে বাক্যটি থাকবে এটা পাস্ট টেন্সে থাকতে হবে, পাস্ট। কারণ হ্যাড কোন টেন্সে হয়? পাস্ট টেন্সে হয়, তো সেই কারণে। তাহলে কি লিখতে হবে? দেখুন, এটা যদি আমরা এইভাবে করি তাহলে নো সুনার হ্যাড হি ওপেন, ওপেনের ভিতরে কি হয়? ইডি হয়। ওপেন দা ডোর হলো, এখানে কমার কোনো কাজে ফ্যাকশন নেই, এখানে মাথায় রাখতে হবে কি লিখতে হবে? দেন লিখতে হবে, এখানে দেন লিখতে হবে। তারপর পরের বাক্য লিখে দাও, হি কল দা সেন্টার। গতবেলা কি বললাম? নো সুনার হ্যাড ব্যবহার করলে এই দুটো কাজ করতে হবে, মানে এটা ভি থ্রি আর এটা ভি টু, এটা ভি থ্রি আর ওটা ভি টু, এই ফর্মে কাজ করতে হবে, তা না হলে কোনোভাবে সম্ভব না। এই করে কি তৈরি হলো? এখানে তৈরি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। কি হলো এটাকে? অ্যাডভার্বিয়াল ক্লজ। কিটা বলে এটাকে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকটা ভাষায় বললে কি বলে এটাকে? সিঙ্গেল সেন্টেন্স। বোঝা গেল কি বললাম? আবার যদি বলে কি জয়েন দ্য সেন্টেন্স, একই রকম ভাবে করবো। ওকে, জয়েন দ্য সেন্টেন্স তাহলে একই রকম ভাবে করবো। প্রশ্ন হলো এই জায়গাটায়, যদি দেখি এই বাক্যটা এরম দিয়েছে, এই বাক্যে আগে ভাবে করতে পারতাম না? পারতাম না? আরে যার এইটুকু জ্ঞান করছিল না, সে তো দেখেছিল এখানে হি ছিল, কে ছিল? তাহলে হি বাদ দিয়ে হু করলে হতো না? হতো কি হতো না? তাহলে হি বাদ দিয়ে হু করলেও কিন্তু এখানে হতো। আরেকজন আগিয়া এখানে যদি বললো কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড করতে হবে, ভালো করে বুঝে নাও। আগের ফর্মুলায় কাজ করবে। যে বাক্যে মাথা রাখবে, যে বাক্যে হোয়েন দিয়ে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে, নো সুনার হ্যাড দিয়ে জয়েনিং হয়, সেই বাক্যের কম্পাউন্ড কি দিয়ে করতে হয়? অ্যান্ড দিয়ে করতে হয়। কি দিয়ে? অ্যান্ড দিয়ে।
অ্যান্ড দেখে মাঝখানে লিখে দিলে হবে। যদি দেখো দুটো বাক্যের কর্তা একই হয়ে যাচ্ছে, একটা উড়িয়ে দেওয়া। কমপ্লিট হয়ে গেল। আর বলতে পারবো না আমি। দুই কর্তা এক হলে কোথায় থাকিস মন তো এখানে নেই তো। দুই কর্তা এক হলে একটা কথা বাদ যাবে, না হলে কেউ বাদ যাবে না। হয়ে গেল। মাঝখানে ফুসটা বাদ দিয়ে কি লিখে দেবো? একটা অ্যান্ড লিখে দেবো। হয়ে গেল কম্পাউন্ড। সিম্পল বললে আরো সহজ। যেখানে ভার দেখবো, ভালো করে বুঝে নাও। যেখানে ভার দেখবো মাথায় রাখবে, জয়েনিং করতে গেলে যে ভার্বের কাজটা আগে হয় সেটা আগেই দেওয়া থাকে। মনে থাকবে কি বলো? আগেই দেওয়া থাকে। তাহলে ওপেন আর ক্লল আগে খুলবে না আগে ডাকবে? আগে খুলবে। তাহলে এজ বাদ এখানে আইনজি করে দেবো। এখানে ইডি থাকতো তাহলে কি করতে? বাদ দিয়ে আইনজি করে দেবো। হ্যাঁ, এখানে একটা কর্তা বাদ দিয়ে দিলাম, কমা দিলাম, হয়ে গেল। হি ওপেনিং দ্য ডোর কল দ্য ডেঞ্জার। সিম্পল হয়ে গেল। হি ওপেনিং দ্য ডোর কল দ্য ডেঞ্জার। হলো? কি বললাম? এই ছিল জয়েনিং এর ফান্ডা। তো সুতরাং এটা শুধুমাত্র এই সামনের পরীক্ষা ইউনিট টেস্টের জন্য নয়, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এটা এই প্রসেস মানলে বা মাধ্যমিক বা চাকরি বাকরি পড়তে কিন্তু এটা কিন্তু এই প্রসেসটা মানা খুব জরুরি। মেনে থাকলে বা এইভাবে দেখলে এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব নয়। আশা করি সবারই ক্ষেত্রে এর প্রয়োজন বা ভালো লাগার বিষয় আছে। ওকে বাই। মন দিয়ে পড়াশোনা করো আর পরীক্ষায় ভালো রেজাল্ট করা চাই চাই চাই।